স্বামী ২ বছর পর বিদেশ থেকে টাকা রোজগার করে ফিরল তো দেখল স্ত্রী এক ভাঙাচোরা কুঁড়েঘরের বাইরে খাটিয়ায় অসুস্থ হয়ে পড়ে আছে। গ্রামের নাম ছিল সোনাপুর। এমন এক গ্রাম যেখানে সকালের শুরু হতো গরুর ঘণ্টার শব্দে, আর সন্ধে নামতেই মাটির ঘর থেকে ওঠা চুলোর ধোঁয়া ও সুবাস পুরো পরিবেশকে নিজের বাহুডোরে জড়িয়ে নিত। এই গ্রামের শেষ মেঠো পথে দাঁড়িয়েছিল অর্জুন প্রতাপ সিনহা। চওড়া কাঁধওয়ালা শ্যামলা চেহারা, চোখে স্বপ্নের ঝিলিক আর কপালে পরিশ্রমের সূক্ষ্ম রেখা। ঠিক তার সামনে দাঁড়িয়েছিল তার স্ত্রী সাবিত্রী, গ্রামের সবচেয়ে শালীন এবং সবচেয়ে শান্ত মেয়ে, যার মুখে হাসি কম এবং ধৈর্য বেশি থাকত। সাবিত্রীর নাম যেন তার স্বভাবের সাথে মিশে গিয়েছিল, পবিত্র, সহনশীল এবং ভেতর থেকে অত্যন্ত মজবুত। দুজনের বিয়ের মাত্র ৩ বছর হয়েছিল, কিন্তু সেই ৩ বছরে তারা এমন সঙ্গ দেখেছিল যা অনেকের জীবনেও জোটে না। মাটির ছোট এক ঘর, চুইয়ে পড়া ছাদ, একটা ভাঙা খাটিয়া আর কোণে রাখা পিতলের লোটা, এটাই ছিল তাদের পুরো দুনিয়া। অর্জুন সারাদিন খেতে দিনমজুরি করত, কখনো কারো ঘরে নাঙল চালাত, তো কখনো ইট ভাটায় কাজ করত। আর সন্ধ্যায় ফেরার সময় পকেটে ১০ টাকাও থাকলে সাবিত্রীর জন্য এক টুকরো গুড় অবশ্যই নিয়ে আসত। সাবিত্রী সেই গুড় এমনভাবে সামলে রাখত যেন কোনো অমূল্য উপহার। তাদের মধ্যে কথা কম আর বোঝাপড়া বেশি ছিল, একে অপরকে দেখলেই মনের অবস্থা বুঝে যেত। কিন্তু দারিদ্র্যের নিজস্ব এক ভাষা থাকে যা চুপচাপ হৃদয়ের কোণে বিঁধতে থাকে। সেই যন্ত্রণাই অর্জুনকে একদিন গ্রামের চৌপাল পর্যন্ত টেনে নিয়ে গেল, যেখানে শহর থেকে ফেরা এক এজেন্ট বিদেশের গল্প শোনাল। বড় বড় শহর, মোটা ইনকাম, চকচকে জীবন আর ২ বছরে সব বদলে দেওয়ার প্রতিশ্রুতি। অর্জুন সেদিন রাতে অনেকক্ষণ এপাশ ওপাশ করল। সাবিত্রী তার অস্থির শ্বাস অনুভব করল এবং ধীর গলায় জিজ্ঞেস করতেই অর্জুন প্রথমবারের মতো নিজের স্বপ্নকে শব্দে প্রকাশ করল। সে বলল যে সে চায় সাবিত্রীকে যেন কখনো কারো কাছে হাত পাততে না হয়। সে চায় অসুস্থ হলে যেন ভালো ডাক্তারের কাছে তার চিকিৎসা হয়। সে চায় বর্ষায় যেন ছাদ না চুইয়ে পড়ে এবং শীতে যেন ঠান্ডা মাটিতে ঘুমাতে না হয়। সাবিত্রী কিছু বলল না, শুধু অর্জুনের হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল, যেন বলতে চাইল যে স্বপ্নগুলো সুন্দর, কিন্তু এর মূল্য অনেক বড়। পরের কয়েক মাসে জমি বন্ধক রাখা হল, গয়না বিক্রি হল, ঋণ বাড়ল এবং এক সকালে অর্জুনের হাতে বিদেশ যাওয়ার টিকিট এল। গ্রামের লোক তাকে এমনভাবে দেখছিল যেন সে অনেক বড় লোক হয়ে ফিরবে। কেউ বলল, এবার তো অর্জুনবাবু সাহেব হয়ে যাবে। কেউ বলল, ২ বছরে পাকা দালান উঠবে। সাবিত্রী সব শুনছিল, কিন্তু তার চোখ অর্জুনের মুখ থেকে সরল না। বিদায়ের দিন সাবিত্রী নীল রঙের শাড়ি পরেছিল, যা তার মা বিয়েতে দিয়েছিল। সে অর্জুনের কপালে তিলক পরাল, হাত কাঁপছিল কিন্তু গলা স্থির ছিল। অর্জুন তাকে ভরসা দিয়ে বলল যে মাত্র ২ বছরের তো ব্যাপার, প্রতি মাসে টাকা পাঠাবে আর ফিরে এসে সব ঠিক করে দেবে। সে যাওয়ার সময় সাবিত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করল, যা সে আগে কখনো করেনি। সাবিত্রীর চোখ দিয়ে জল পড়ল, কিন্তু সে মুছে ফেলল, যেন নিজের চোখের জলে অর্জুনের পথ ভারী করতে চায় না। বিমানবন্দর গ্রাম থেকে অনেক দূরে ছিল, কিন্তু সেদিন সোনাপুরের প্রতিটি অলিতে গলিতে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। অর্জুন চলে গেল, আর সাবিত্রী রয়ে গেল সেই ঘরে যেখানে প্রতিটি দেওয়াল তাকে প্রশ্ন করতে লাগল। শুরুর কয়েক মাস ঠিক ছিল, টাকা আসত, সাবিত্রী শ্বশুর শাশুড়ির জন্য ওষুধ কিনল, ছাদ মেরামত করাল এবং প্রতি রাতে ফোনে অর্জুনের গলার স্বর শুনে শান্তিতে ঘুমাত। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করল। একদিন সাবিত্রীর খুব জ্বর এলো। সে ভাবল আবহাওয়ার দোষ। পরের দিন শরীরে ব্যথা হতে লাগল। সে কাজ করা কমিয়ে দিল, কিন্তু কাউকে জানাল না, কারণ গ্রামের মেয়েরা ব্যথাকে নিজেদের নিয়তি মনে করে সহ্য করতে শিখে যায়। শাশুড়ি বলল, অল্প বিস্তর তো হতেই থাকে, বউ হলে সহ্য করতে হয়। সাবিত্রী চুপ রইল। সেই নীরবতার মধ্যেই অসুখ তার শিকড় গভীরে ছড়াতে শুরু করল। অর্জুনকে ফোনে যখন সে নিজের শরীর খারাপের কথা বলতে চাইল, তখন শব্দ গলায় আটকে গেল। তার মনে হল বিদেশে পরিশ্রম করা তার স্বামী আরও চিন্তায় পড়ে যাবে। সে মিথ্যে বলল যে সব ঠিক আছে। ফোন রাখার সময় অর্জুনের গলার স্বরে ক্লান্তি ছিল, কিন্তু আশাও ছিল। সে বলল, আর অল্প কিছুদিন।
সাবিত্রী উঠোনে বসে আকাশের দিকে তাকাল আর প্রথমবারের মতো তার মনে ভয় কড়া নাড়ল। ভয় সেই দূরত্বের যা টাকা দিয়ে মেটানো যায়, কিন্তু আবেগ দিয়ে নয়। গ্রামের লোকে কথা রটাতে লাগল যে বিদেশ যাওয়া মানুষ বদলে যায়। সাবিত্রীর এসব কথায় কিছু যেত আসত না, কিন্তু তার শরীর এখন তার সঙ্গ ছাড়তে শুরু করেছিল। এক সন্ধ্যায় সে চুলোর পাশে বসেছিল, হঠাৎ চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে দেওয়াল ধরে নিজেকে সামলাল। কেউ দেখল না, কেউ জিজ্ঞেসও করল না। রাতে খাটিয়ায় শুয়ে সাবিত্রী অনেকক্ষণ জেগে রইল। তার অর্জুনের হাসির কথা মনে পড়ল, তার সেই প্রতিশ্রুতি মনে পড়ল যে ফিরে এসে সব বদলে দেবে। আর সেই স্মৃতির মাঝেই এক অজানা ভয় তার বুকে চেপে বসল, যে সত্যি কি সব তেমনই হবে যেমনটা সে ভেবেছিল? সময় কি ততটাই মেহেরবান থাকবে যতটা বিদায়ের দিন ছিল? আর ২ বছরের এই অপেক্ষা কি শুধু দূরত্বের হবে, নাকি আরও কিছু কেড়ে নেবে? এই প্রশ্নই সেদিন রাতে সাবিত্রীর চোখে জেগে রইল, আর সোনাপুরের নিস্তব্ধতায় এক নতুন গল্প চুপচাপ জন্ম নিল। অর্জুনের বিদেশ জলে যাওয়ার পর সোনাপুরের সকাল আগের মতোই ছিল, কিন্তু সাবিত্রীর জন্য প্রতিটা সকাল খুব ভারী হয়ে গিয়েছিল। যেন ঘুম ভাঙতেই কোনো অদৃশ্য বোঝা তার বুকে চেপে বসেছে। শুরুতে অর্জুনের পাঠানো টাকা সময়মতো আসত। মানি অর্ডারের কাগজ সাবিত্রী এমনভাবে সামলে রাখত যেন কেউ তার বিশ্বাসে স্বাক্ষর করে দিয়েছে। সে টাকা শাশুড়ির হাতে তুলে দিত, আর মনে মনে হিসাব করত যে কোন মাসে ছাদ মেরামত শেষ হবে আর কোন মাসে একটা ছোট সিন্দুক কেনা হবে, যেখানে সে অর্জুনের ফেরার প্রস্তুতির কাপড় রাখতে পারবে। ওদিকে বিদেশে অর্জুনের জীবন মোটেও তেমন ছিল না যেমনটা এজেন্ট গ্রামে শুনিয়েছিল। চকচকে শহরের পেছনে এক অন্ধকার জগৎ ছিল, যেখানে সকালে অন্ধকারে কাজ শুরু হতো আর রাতে ক্লান্ত শরীর নিয়ে শেষ হতো। অর্জুন সারা দিন ভারী বস্তা টানত, মেশিনের মাঝে ঘামে ভিজে থাকত, আর মালিকের কর্কশ স্বরে নিজের নাম ভুলতে থাকত। অনেক সময় মজুরির টাকা কেটে নেওয়া হতো, অনেক সময় মাসের পর মাস পুরো টাকা পেত না। কিন্তু প্রতি ফোন কলে সে সাবিত্রীকে এটাই বলতো যে সব ঠিক আছে, কারণ সে চাইত না তার অসহায়তা তার বাড়ির আশার বোঝা হয়ে দাঁড়াক। সোনাপুরে ধীরে ধীরে হাওয়া বদলাতে শুরু করেছিল। অর্জুনের টাকা আসতে শুরু করতেই আত্মীয়দের নজর বদলে গেল। শাশুড়ির চেহারায় কঠোরতা আর বউয়ের প্রতি আদেশ বাড়তে লাগল। সাবিত্রীকে বলা হতে লাগল যে এখন ঘরে টাকা আছে, তাই কাজও ঠিকঠাক হওয়া উচিত। তাকে ক্ষেত, ঘর আর গবাদি পশুর সব বোঝা একা টানতে হতো। তার শরীর খারাপের কেউ খোঁজ নিত না, আর সে নিজেও কিছু বলার অভ্যাস হারিয়ে ফেলছিল। কারণ সে শিখে গিয়েছিল যে নারীর ব্যথা যদি মুখে আসে তবে তাকে অভিযোগ বলা হয়। সেই সময়েই গ্রামে নতুন গুঞ্জন উঠল যে অর্জুন বিদেশে অন্য মেয়ের সাথে দেখা গেছে। কেউ বলল সে দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, কেউ বলল সে আর গ্রামে ফিরবেই না। সাবিত্রী এসব কথা শুনে কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে বোঝাল যে সম্পর্ক বিশ্বাস দিয়ে তৈরি হয়, তা গুজবে ভাঙে না। কিন্তু গুজব শুধু কানেই সীমাবদ্ধ থাকে না, তা ঘরের ভেতরে ঢোকে আর সম্পর্কগুলোকে চুপচাপ কুড়ে কুড়ে খায়। শাশুড়ি একদিন খোঁটা দিল যে বিদেশের লোক কখন কার হয়ে যায় বলা যায় না। সাবিত্রী মাথা নিচু করে নিল, আর ভেতরে কোথাও কিছু একটা ভেঙে পড়ল। সেই ভাঙনের মাঝেই তার অসুখ বেড়ে গেল। জ্বর এখন প্রায়ই আসত, হাত পায়ে ফোলা ভাব থাকত, আর মাঝে মাঝে শ্বাস নেওয়াও ভারী হয়ে যেত। সে রাতে কাস্তে কাস্তে উঠে বসত, আর তারপর চুপচাপ খাটিয়ার কোণে বসে থাকত, যাতে কাউকে ঘুম থেকে না তুলতে হয়। অর্জুনকে ফোন করতে ইচ্ছে হতো, কিন্তু সে প্রতিবার এটাই ভেবে থেমে যেত যে এখন টাকা পাঠাতে দেরি হচ্ছে। যদি অসুখের কথা বলি তবে সে নিজেকে দোষী মনে করবে, তাই সে প্রতি কলে হাসি মুখে বলত যে সব ঠিক আছে। ওদিকে অর্জুনের অবস্থাও খারাপ হতে লাগল। যেই এজেন্ট তাকে পাঠিয়েছিল সে উধাও হয়ে গেছে। থাকার জায়গা ছিল খুব ছোট, খাবারে ছিল উচ্ছিষ্ট, আর কাজের চাপ এতটাই যে অনেক সময় তার মাথা ঘুরে যেত। কিন্তু তার গ্রামের মাটির কথা মনে পড়ত, আর সাবিত্রীর মুখ তার ক্লান্তি কিছুক্ষণের জন্য ঢেকে দিত। মাস কয়েক পর একদিন এমন হল যখন অর্জুন টাকা পাঠাতে পারল না। সে চেষ্টা করল, ধার চাইল, কিন্তু কিছু পেল না। সোনাপুরে টাকা আসা বন্ধ হতেই ব্যবহার বদলে গেল। শাশুড়ি বলল যে বউকে এখন বাপের বাড়ি থেকে সাহায্য চাওয়া উচিত, যেন তার অসুখ আর পরিশ্রম সবকিছু তারই দোষ। সাবিত্রীর শরীর জবাব দিতে শুরু করল। একদিন সে ক্ষেত থেকে ফেরার পথে পড়ে গেল। কেউ তাকে তুলে বাড়ি পৌঁছে দিল, কিন্তু চিকিৎসার নামে জুটল শুধু দেশি কোয়াথ আর সহানুভূতির ফাঁপা শব্দ। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা উঠতেই বলা হলো যে এখন টাকা নেই।
সাবিত্রী প্রথমবারের মতো ভেতর থেকে নিজেকে ভীষণ একা মনে করল। সে রাতে অর্জুনকে ফোন করল। নেটওয়ার্ক খারাপ ছিল, কথা কেটে কেটে আসছিল। সে বলতে চাইল যে তার শরীর ভালো নেই, কিন্তু অর্জুনের গলার স্বরে এমন ক্লান্তি আর হতাশা ছিল যে তার শব্দ আবার ফিরে এলো। সে শুধু এইটুকু বলল যে গ্রামের কথা মনে পড়ছে। ফোন কাটার পর সে অনেকক্ষণ অন্ধকারে বসে রইল, আর তার অনুভব হল যে বিদেশ শুধু মানুষকে নয়, সম্পর্ককেও দূরে নিয়ে যায়। গ্রামে এখন লোকে সরাসরি বলতে শুরু করেছে যে বিদেশ যাওয়া লোক ভুলে গেছে। কিছু মহিলা সাবিত্রী থেকে চোখ এড়াতে লাগল, কেউ দয়া দেখাতে লাগল, আর দয়া সবচেয়ে বেশি আঘাত করে, কারণ তা মানুষকে দুর্বল করে দেয়। সাবিত্রীর ঘর এখন আর তার নিজের মনে হতো না। প্রতিটি কোণ তাকে মনে করিয়ে দিত যে সে অন্যের রোজগারের উপর বেঁচে আছে। অসুখ, খোঁটা আর একাকিত্ব মিলে তাকে ভেতর থেকে শূন্য করে দিচ্ছিল। এক সন্ধ্যায় সে উঠোনে বসে সূর্যাস্ত দেখছিল। শরীর ক্লান্ত ছিল, আর মন তার চেয়েও বেশি। সেই মুহূর্তে তার মনে হল তার অপেক্ষা এখন শুধু অর্জুনের নয়, বরং নিজের ভাগ্যেরও। আর এই অপেক্ষা ধীরে ধীরে তাকে সেই মোড়ের দিকে নিয়ে যাচ্ছে যেখান থেকে ফেরা সহজ নয়। সময় কারণ অপেক্ষা করে না, আর সোনাপুরে এই কথা সাবিত্রী সবার আগে নিজের শরীরে অনুভব করল। এখন সে সকালে ঘুম থেকে উঠে আগের মতো ফুর্তি পায় না। চোখ খুললে মাথা ভারী লাগে, যেন সারা রাত কেউ তার কপালে পাথর রেখে দিয়েছে। শাশুড়ির আদেশ এখন আর প্রশ্ন ছিল না, বরং হুকুম হয়ে দাঁড়িয়েছিল। আর সাবিত্রী সেগুলো পালন করার চেষ্টায় প্রতিদিন একটু একটু করে আরও ভেঙে পড়ছিল। ক্ষেতের কাজ, ঘরের সব বোঝা, আর তার উপর অসুখ। কিন্তু তার কষ্টের সবচেয়ে বড় অংশ ছিল সেটাই, যা কেউ দেখতে পেত না। সে ভেতরে ভেতরে এটা বুঝতে শুরু করেছিল যে অর্জুনের অনুপস্থিতি শুধু দূরত্ব তৈরি করেনি, বরং তার গুরুত্বও ধীরে ধীরে শেষ করে দিয়েছে। যেই হাতে সে একদিন ঘরের বউ ছিল, এখন সেই হাতেই বোঝা হয়ে দাঁড়িয়েছে। টাকা আসা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, আর সেই সাথে শ্বশুর শাশুড়ির চোখে তার অস্তিত্ব সংকুচিত হতে শুরু করেছিল। একদিন শাশুড়ি স্পষ্ট ভাষায় বলে দিল যে এখন এই ঘরে তার থাকার আর কোনো কারণ নেই। যখন স্বামী সঙ্গ দিতে পারছে না, তখন বউয়ের বোঝা কে টানবে? সাবিত্রী তখন কিছু বলল না। সে শুধু মাটির দিকে তাকাল, আর প্রথমবারের মতো অনুভব করল যে মানুষের ঘর শুধু দেওয়াল দিয়ে তৈরি হয় না, তাতে সম্পর্কের আশ্রয়ও প্রয়োজন হয়। সেদিন রাতে তার খুব জ্বর এলো, শরীর পুড়ে যাচ্ছিল, আর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে খাটিয়া থেকে উঠে জল নেওয়ার চেষ্টা করল, কিন্তু পা সরল না, আর সে ওখানেই মেঝেতে বসে পড়ল। কেউ আওয়াজ শুনল না, কেউ দরজা খুলল না। সকালে যখন সে কোনো রকমে উঠল, তখন শাশুড়ি বলল, নাটক করো না, কাজ ফাঁকি দেওয়ার বাহানা বানিও না। সেই মুহূর্তে সাবিত্রীর ভেতলে এমন কিছু ভাঙল যা জোড়া লাগানো আর সম্ভব ছিল না। দুপুর পর্যন্ত তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল, বিনা চিকিৎসায়, বিনা টাকায় এবং বিনা কোনো প্রশ্নে। বাপের বাড়িও কোনো নিশ্চিত আশ্রয় ছিল না। বাবা আগেই মারা গেছেন, আর ভাই নিজের দারিদ্র্যে নিজেই জড়িয়ে আছে। তবুও সেখানে দুদিন রাখার পর সাফ বলে দেওয়া হল যে বোন এখন বোঝা হয়ে দাঁড়াচ্ছে। সাবিত্রী বুঝে গেল যে মেয়ে মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, তখন সম্পর্ক সবার আগে জবাব দিয়ে দেয়। বাধ্য হয়ে সে গ্রামের শেষ মেঠো পথের সেই ভাঙাচোরা কুড়েঘরে চলে এলো, যা একদিন কোনো এক মজুর ছেড়ে চলে গিয়েছিল। সেই কুড়েঘরই এখন তার ঘর ছিল। একটা ছেঁড়া খাটিয়া, ওপর থেকে চুইয়ে পড়া ছাদ, আর দেওয়ালে ফাটল। কিন্তু সেখানে কোনো খোটা ছিল না, কোনো হুকুম ছিল না, শুধু নিস্তব্ধতা ছিল, যা মাঝে মাঝে খুব ভারী হয়ে যেত। অসুখ এখন প্রকাশ্যে বেরিয়ে এসেছে। হাত পা ফুলে যেত, চোখের নিচে কালি গভীর হয়ে গিয়েছিল, আর হাঁটা চলাও কঠিন হয়ে পড়েছিল। গ্রামের লোক এখন তাকে দূর থেকে দেখত। কেউ বলতো বিদেশ যাওয়া স্বামী ছেলে দিয়েছে, কেউ বলতো কপাল খারাপ, কিন্তু কেউ কাছে এসে খোঁজ নেওয়ার সাহস করত না, কারণ গরিবের অসুখ সবচেয়ে বেশি ভয় দেখায়। সাবিত্রী সারা দিন খাটিয়ায় পড়ে থাকত, আর রাতে তারার দিকে তাকিয়ে থাকত। তার অর্জুনের কথা মনে পড়ত, তার সেই প্রতিশ্রুতি মনে পড়ত যে ফিরে এসে সব বদলে দেবে। আর সে ভাবত যে সত্যিই কি সব বদলাচ্ছে নাকি সব শেষ হয়ে যাচ্ছে। সে অনেকবার ভেবেছে অর্জুনকে সত্যিটা বলে দেবে, কিন্তু ফোন এখন মাসখানিক ধরে বন্ধ। না কোনো খবর, না কোনো আওয়াজ। এমন মনে হতো যেন সে মানুষ নয়, বরং কোনো স্বপ্ন ছিল যা ধীরে ধীরে ঝাপসা হয়ে যাচ্ছে। কুড়েঘরের বাইরে বসে সে প্রায়ই গ্রামের পথের দিকে তাকিয়ে থাকত। প্রতিটি পথচারীর মধ্যে সে অর্জুনের ছায়া দেখত, আর প্রতিবার মন ভেঙে যেত।
এক সন্ধ্যায় বৃষ্টিতে সে ভিজতে থাকল, কারণ ওঠার শক্তি ছিল না। ঠান্ডা বাতাসে তার কাশি বেড়ে গেল, আর সে প্রথমবারের মতো মৃত্যুর ভয় পেল। কিন্তু সেই ভয়ের মাঝেও সে এই দোয়াই করল যে যদি অর্জুন ফেরে তবে তাকে যেন এই অবস্থায় দেখতে না হয়। সে চাইত না তার অসুখ তার ভালোবাসার ওপর বোঝা হয়ে দাঁড়াক। সেই কুড়ে ঘরে পড়ে থেকে সে এটাও বুঝে নিল যে তার সংগ্রাম এখন শুধু অসুখের সাথে নয়, বরং সেই সমাজের সাথে যা তাকে ধীরে ধীরে অদৃশ্য করে দিয়েছে। প্রতিদিন সূর্য উঠত আর অস্ত যেত, কিন্তু সাবিত্রীর সময় ওখানেই থমকে গিয়েছিল, খাটিয়া, কুড়েঘর আর স্মৃতির মাঝে। আর কোথাও দূরে বিদেশে অর্জুনও নিজের সংগ্রামে ভেঙে পড়ছিল। দুজনের মাঝের দূরত্ব এখন শুধু কিলোমিটারের নয়, বরং পরিস্থিতির হয়ে দাঁড়িয়েছিল। আর এই দূরত্ব এখন এমন এক মোড়ে নিয়ে যাচ্ছিল যেখানে মিলন শুধু ভাগ্যের হাতে রয়ে গিয়েছিল। 2 বছর পূর্ণ হওয়ার আগেই অর্জুনের ভেতরে কিছু একটা শেষ হয়ে গিয়েছিল। বিদেশের মাটি তাকে সেটা দেয়নি যার স্বপ্ন দেখানো হয়েছিল। যেই মালিকের ভরসায় সে কাজ পেয়েছিল সে শেষ কয়েক মাসের মজুরি আটকে দিল, থাকার জায়গা থেকে বের করে দেওয়া হলো, এবং এজেন্টের কোনো হদিশ ছিল না। পকেটে কিছু কয়েন, মনে লজ্জা আর চোখে গ্রামের ছবি নিয়ে অর্জুন একদিন বিমানবন্দরে দাঁড়িয়েছিল। সে জানত না যে সে জিতে ফিরছে নাকি হেরে, শুধু এইটুকু জানত যে এখন আর থেমে থাকা মৃত্যুর চেয়ে কম নয়। বিমান ওড়ার সময় সে চোখ বন্ধ করে নিল, আর সাবিত্রীর মুখ সামনে ভেসে উঠল। সেই শান্ত হাসি, সেই বিশ্বাস ভরা চোখ। সে মনে মনে ভাবল যে পরিস্থিতি যেমনই হোক এখন সে তাকে একা ছাড়বে না। সোনাপুর পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল। গ্রামের বাতাস তেমনই ছিল, কিন্তু অর্জুনের মনে হল যেন সে অন্য কোনো দুনিয়ায় ফিরে এসেছে। লোক তাকে দেখছিল ঠিকই, কিন্তু আগের মতো উষ্ণতা ছিল না। কেউ জিজ্ঞেসও করল না, কেউ মুখ ফিরিয়ে নিল। চৌপাল পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তার বুকে অদ্ভুত এক অস্থিরতা হতে লাগল। সে সবার আগে নিজের বাড়ির পথ ধরল, কিন্তু যেখানে একসময় তার আঙিনা ছিল সেখানে এখন তালা ঝুলছে, দেওয়ালে শায়লা আর ছাদ অর্ধেক ধসে পড়া। অর্জুনের বুকটা ধক করে উঠল। সে পাশের বাড়িতে কড়া নাড়ল, কেউ জানালো যে শ্বশুর শাশুড়ি এখন আত্মীয়ের বাড়িতে চলে গেছে। অর্জুন কাপা গলায় জিজ্ঞেস করল তার স্ত্রী কোথায়। উত্তরে শুধু কাঁধ ঝাঁকিয়ে দেওয়া হলো। কেউ বলল রোগের কারণে তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। কেউ বলল সে এখন গ্রামের শেষ কুঁড়ে ঘরে থাকে। অর্জুনের মাথা শূন্য হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে 2 বছরে এমন কি হয়ে গেল। সে সেই মেঠো পথেই হাঁটতে শুরু করল যেখানে কুঁড়ে ঘরটি ছিল। রাস্তা লম্বা ছিল না, কিন্তু প্রতিটি পদক্ষেপ তার কাছে ভারী মনে হচ্ছিল, যেন কোনো অঘটনের দিকে এগিয়ে যাচ্ছে। দূর থেকেই সে একটা ভাঙা খাটিয়া দেখতে পেল, যার পাশে একটি আকৃতি পড়েছিল। সে দৌড়াতে শুরু করল। কুঁড়ে ঘরের কাছে পৌঁছাতেই তার শ্বাস আটকে গেল। খাটিয়ায় পড়ে থাকা মহিলাটি সাবিত্রীই ছিল, কিন্তু সে তেমন ছিল না যেমনটা তার স্মৃতিতে ছিল। শরীর শুকিয়ে যাচ্ছে, মুখে গভীর অসুস্থতার ছাপ, চোখ বন্ধ আর শ্বাস খুব ধীর। অর্জুন সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। সে সাবিত্রীর নাম ধরে ডাকল, কিন্তু গলার স্বর কেঁপে উঠল। সাবিত্রী ধীরে ধীরে চোখ খুলল, এবং যখন সে অর্জুনকে সামনে দেখল তখন কিছুক্ষণের জন্য তার মনে হল এটা কোনো ভ্রম। সে চোখ বন্ধ করল এবং আবার খুলল। অর্জুন ওখানেই ছিল, কিন্তু তার মুখে খুশি নেই, শুধু ভাঙা এক অনুশোচনা ছিল। সাবিত্রীর ঠোঁট নড়ল। সে কিছু বলতে চাইল, কিন্তু আওয়াজ বেরোল না। অর্জুন তার হাত ধরল। যে হাত একসময় তার হাতে শক্তি যোগাত তা এখন শুকনো আর ঠান্ডা। অর্জুনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে নিজেকে দোষারোপ করল। সে জিজ্ঞেস করল এমন কেন হল, কেন তাকে এই অবস্থায় পৌঁছতে হল। সাবিত্রী খুব ক্ষীণ স্বরে বলল যে সব ঠিক আছে, যেন সে এখনও তাকে চিন্তায় ফেলতে চায় না। অর্জুনকে সেই একটি বাক্য ভেঙে চুরমার করে দিল। সে বুঝতে পারল তার নীরবতা কত বড় মূল্য চুকিয়েছে। গ্রামের কিছু লোক জড়ো হয়ে গেল। কেউ জল দিল, কেউ পরামর্শ দিল যে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও। অর্জুন সাবিত্রীকে তোলার চেষ্টা করল, কিন্তু তার হাত কাঁপছিল, যেন সে ভয় পাচ্ছিল যে কোথাও তার আরও ব্যথা না লেগে যায়। কুড়েঘর থেকে বের হওয়ার সময় সাবিত্রী চারপাশটা দেখল, হয়তো শেষবারের মতো। তার চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু এক ক্লান্তি ছিল যা শব্দের বাইরে। হাসপাতালের রাস্তা ছিল লম্বা আর ধুলোয় ভরা। প্রতিটি ঝাঁকুনিতে সাবিত্রী যন্ত্রণায় কোকিয়ে উঠছিল, আর অর্জুনের বুক আরও বেশি বসে যাচ্ছিল। হাসপাতালে পৌঁছতেই ডাক্তার পরীক্ষা করলেন এবং মুখের ভাবই সব বলে দিল। অসুখ অনেক দূর এগিয়ে গেছে, চিকিৎসা কঠিন আর সময় খুব কম।
অর্জুন বাইরে বেঞ্চে বসে পড়ল, মাথা ধরে কাঁদতে থাকল। তার নিজের পরিশ্রম বেকার মনে হল, নিজের স্বপ্নগুলো ফাঁপা মনে হল। তার মনে হল সে সব কিছু হারিয়ে ফেলেছে। ভেতরে সাবিত্রী একা শুয়েছিল, তার চোখ ছাদের দিকে তাকিয়েছিল। হয়তো সে সেই মুহূর্তগুলো মনে করছিল যখন অর্জুন তাকে কথা দিয়েছিল যে ফিরে এসে সব ঠিক করে দেবে। এখন সেই প্রতিশ্রুতি ভেঙে গেছে, বা হয়তো খুব দেরিতে পূরণ হতে এসেছে। রাত গভীর হচ্ছিল, আর হাসপাতালের দেওয়ালগুলোর মাঝে এমন এক নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল যার মধ্যে আসন্ন সত্য কড়া নাড়ার জন্য প্রস্তুত ছিল। অর্জুন ডাক্তারকে জিজ্ঞেস করল, ও কি বেঁচে যাবে? উত্তরে শুধু নীরবতা মিলল। সেই নীরবতায় অর্জুন বুঝতে পারল যে আসল পরীক্ষা এখন শুরু হয়েছে। কারণ যা সামনে আছে তা শুধু অসুখ নয়, বরং সেই সিদ্ধান্তগুলোর ফল যা সে বাধ্য হয়ে নিয়েছিল। আর এখন সেই ফলাফলের মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। হাসপাতালের সেই সাদা দেওয়াল ঘেরা রাতে সময় যেন থমকে গিয়েছিল। বাইরে বারান্দায় হলুদ আলো মিটমিট করছিল, আর ভেতরে সাবিত্রীর শ্বাস গোনার সময় হয়ে এসেছিল। অর্জুন বেঞ্চে বসে বারবার উঠে দরজার দিকে তাকাচ্ছিল, যেন প্রতিবার তাকালে কোনো অলৌকিক কিছু ঘটবে। ডাক্তারদের গলার স্বর নিচু ছিল, নার্সদের পা ফেলার শব্দ হালকা, আর প্রতিটি আওয়াজ তার বুকে হাতুড়ির মতো বাজছিল। তার বারবার সেই দৃশ্য মনে পড়ছিল যখন সে বিমানে বসেছিল এবং নিজেকে বলেছিল যে আর দেরি করা যায় না। ইস, সে যদি 1 বছর আগে ফিরে আসত। ইস, সে যদি ফোনে সাবিত্রীর নীরবতা পড়তে পারত। ইস, সে যদি টাকার চেয়ে বেশি তার খোঁজ খবর নিত। এই সব ইসের বোঝা তার বুকে পাথর হয়ে বসেছিল। মাঝরাতের পর ডাক্তার বাইরে এলেন এবং অর্জুনকে ভেতরে ডাকলেন। সাবিত্রী বিছানায় শুয়েছিল, চোখ খোলা ছিল, কিন্তু তাতে এখন আর কোনো ভয় ছিল না, শুধু এক গভীর শান্তি ছিল, যেন সে অনেক আগেই সব মেনে নিয়েছে। অর্জুন তার কাছে বসল, তার হাত নিজের 2 হাতে নিল এবং ফুঁপিয়ে কেঁদে উঠল। সে বলল যে সে হেরে গেছে, সে সব কিছু ঠিক করতে পারেনি, সে দেরি করে ফেলেছে। সাবিত্রী খুব কষ্টে নিজের আঙুল নাড়ল এবং অর্জুনের হাতে চাপ দিল। তার গলার স্বর খুব ক্ষীণ ছিল, কিন্তু শব্দ একদম পরিষ্কার। সে বলল যে সে হারেনি, সে যা করেছে তাদের ভালোবাসার জন্যই করেছে। সে বলল ভুল শুধু এটুকুই ছিল যে দুজনেই একে অপরের ব্যথা একা একা সহ্য করেছে। সাবিত্রী অর্জুনকে জানালো যে কিভাবে সে অসুস্থ হতে থাকল, কিভাবে খোঁটা বাড়তে থাকল, কিভাবে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো, এবং কিভাবে সে কুঁড়ে ঘরে থেকেও এই দোয়াই করেছে যে অর্জুন যেন ভালো থাকে। অর্জুনের মাথা নিচু হয়ে গেল, তার চোখের জল সাবিত্রীর হাতের তালুতে পড়তে থাকল, আর সে তা থামাতে পারছিল না। সাবিত্রী হালকা হেসে বলল যে তার সেই পাকা বাড়ির জন্য কোনো আক্ষেপ নেই, কারণ অর্জুনের সাথে কাটানো সেই সাধারণ দিনগুলোই ছিল সবচেয়ে বড়। সে বলল, যদি সে না বাঁচে, তবে অর্জুন যেন নিজেকে শাস্তি না দেয়, কারণ ভালোবাসার মানে সবসময় সাথে থাকা নয়, কখনো কখনো দূরে থেকেও কারো পুরো দুনিয়া বাঁচানো যায়। অর্জুন কাঁপা গলায় বলল যে সে এখন তাকে কোথাও যেতে দেবে না, কিন্তু সাবিত্রীর চোখে এক অন্যরকম দ্যুতি ছিল, যেন সে কোনো দীর্ঘ যাত্রার জন্য প্রস্তুত। সে অর্জুনকে শেষ ইচ্ছা জানাল যে গ্রামে ফিরে ওই কুঁড়ে ঘরটা যেন কোনো গৃহহীন মানুষের কাজে লাগানো হয়, যাতে অন্য কোনো নারীকে সেখানে একা ভেঙে পড়তে না হয়। বাইরে থেকে মেশিনের বিপ শব্দ দ্রুত হতে লাগল। ডাক্তাররা দৌড়ে এলেন, নার্স ভেতরে এলো, অর্জুনকে বাইরে বের করে দেওয়া হলো। কয়েক মিনিট পর যে নিস্তব্ধতা নেমে এলো তা আগের চেয়ে অনেক বেশি ভারী ছিল। ডাক্তার বাইরে এসে শুধু এইটুকু বললেন যে আর কিছু করার নেই। অর্জুন সেখানেই মাটিতে বসে পড়ল। তার কান্না শব্দে নয়, শ্বাসে বদলে গেল। গ্রামে যখন সকালে খবর পৌঁছালো, তখন সেই লোকেরাই কাঁদতে এলো যারা একসময় মুখ ফিরিয়ে নিত। সাবিত্রীর চিতার পাশে অর্জুন চুপ করে দাঁড়িয়ে রইল, না কোনো অভিযোগ, না কোনো রাগ, শুধু চোখে শূন্যতা। শেষকৃত্যের পর সে কুঁড়েঘর পর্যন্ত গেল, খাঁটিয়াটা দেখল, আকাশের দিকে তাকাল এবং প্রথমবারের মতো বিনা চোখের জলে বলল যে সে আর পালাবে না, সে গ্রামেই থাকবে, ওই মাটিতেই কাজ করবে, ওই কুঁড়ে ঘরকেই অন্যদের জন্য আশ্রয় বানাবে। সময় কাটতে লাগল। অর্জুন ঋণ শোধ করতে শুরু করল, দিনমজুরি করল, লোকের কথা শুনল,
কিন্তু এখন সে আর ভাঙল না, কারণ সাবিত্রী তাকে শিখিয়ে গিয়েছিল যে মানুষ তখনই ভাঙে যখন সে একা হয়ে পড়ে, আর মজবুত তখন হয় যখন সে নিজের ব্যথাকে অন্যের শক্তিতে পরিণত করে। সোনাপুরের সেই মেঠো পথে এখন প্রায়ই এক ব্যক্তিকে দেখা যায় যে অভাবীদের পানি দেয়, অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেয়, আর প্রতিটি নারীকে এটাই বলে যে চুপ থেকো না, কারণ নীরবতা সবচেয়ে বিপজ্জনক অসুখ। সাবিত্রী তো রইল না, কিন্তু তার গল্প গ্রামের বাতাসে মিশে গেল এবং অর্জুনের প্রতিটি শ্বাসে রয়ে গেল। এই গল্প ভালোবাসার জয়ের নয়, বরং সেই মূল্যের যা ভালোবাসা মাঝে মাঝে মানুষের কাছে চেয়ে বসে, এবং হয়তো এই মূল্যেই তার সত্যিকারের গভীরতা লুকিয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনুরাধার ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট লিখে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার এক নতুন এবং ইন্টারেস্টিং গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।